হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদার স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় আমার আলোচনার বিষয় হলো সুবীর দাসের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার বইয়ের চ্যাপ্টার 25 যে পার্সেন্টেজ অর্থাৎ শতকরার অঙ্ক আছে, সেই শতকরার অঙ্কের আজকের পার্ট 5 ক্লাস। এই পার্ট 5 ক্লাসে আমি 41 থেকে 50 পর্যন্ত অঙ্কগুলি সলভ করাবো। তো বন্ধুরা, তোমরা যদি এর আগের ক্লাসগুলি না দেখে থাকো, তাহলে এখানে আই বাটনে তার লিঙ্ক দেওয়া থাকলে ওখানে ক্লিক করে আগের ক্লাসগুলি দেখে নিতে পারো। এছাড়া ভিডিওর ডেসক্রিপশন বক্সেও সমস্ত ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও সমস্ত ক্লাসগুলি দেখে নিতে পারো। তো চলো সরাসরি তাহলে আমরা ক্লাসে ফিরে আসি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন অর্থাৎ 41 নম্বর প্রশ্নটি হলো, এর আয় বি এর থেকে 10% কম এবং বি এর আয় সি এর থেকে 20% কম। সি এর আয় 200 টাকা হলে এর আয় কত? তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো, অঙ্কটির সমাধান খুবই সহজ। এর আয় বি এর থেকে কত কম? 10% কম, সেই জন্য 10% দিয়ে মাথায় আমি বিয়োগ দিলাম। বি এর আয় সি এর থেকে কত কম? না, 20% কম। 20% কম মানে 20% দিয়ে মাথায় আমি বিয়োগ দিলাম। সব থেকে বেশি কার আয়? তাহলে সি এর আয় বেশি, সেই জন্য আমি এখানে এ বি সি করলাম। সি এর আয়কে কত ধরবো? আমি 100 ধরবো। তো সি এর আয়ের থেকে বি এর আয়টা কম, তো কত কম? সেটা 20% কম। তাহলে 120% কম মানে কত? বি এর আয়টা হবে 80 টাকা। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার? 20% মানে 20 টাকা কম। 100 টাকার থেকে 20 টাকা কম হলে 80 টাকা হয়। এরপর যেটা দেখো, বি এর আয়ের থেকে তাহলে এ এর আয়টা তো আরও 10% কম। বি এর আয় কত পেয়েছি? আমি এখানে 80 পেয়েছি। তাহলে 80 যদি 10% আমি ধরি, কাটাকাটি করলে কত হবে? না 8 হবে। 80 10% মানে 8। তাহলে এর টাকাটা কত হবে? এর টাকা যেটি হবে সেটা হলো 80 মাইনাস 8 সমান 72। এর কত টাকা? না এর হচ্ছে 72 টাকা। কিন্তু প্রশ্ন তো আমাকে কি বলেছে? না সি 200 টাকা পায়। এই 100-র সঙ্গে কত গুণ করলে আমার 200 পাবো? 100-র সঙ্গে আমি যদি 2 গুণ করি, 100 দুগুণে 200 হয়। এটাই সি এর আয় আমার প্রশ্নতে বলেছে। ঠিক একই রকম এর আয় জিজ্ঞাসা করেছে, এর আয় কত? এর আয় আমি তখনই পাবো, এখানে কত পাবো না, এখানে যেহেতু আমি 2 গুণ করেছি, এখানে এর সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে এর আয়টা আমি পেয়ে যাবো। কত? না 2 দুগুণে 4, 7 দুগুণে 14, যেটা আমাকে প্রশ্নতে চেয়েছে। এর আয় কত? না এর আয় হচ্ছে 144 টাকা। অপশান নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার? নেক্সট প্রশ্ন অর্থাৎ 42 নাম্বার প্রশ্নটি কি আছে তোমরা প্রত্যেকে দেখো। আমাদের 42 নাম্বার প্রশ্নটি হলো, এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করেন। যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? এই প্রশ্নের সমাধানটিও আগেরটার মতনই সহজ। তোমরা প্রত্যেকে বোর্ডে মনোযোগ সহকারে লক্ষ্য রাখো। আমি যেভাবে তোমাদের বোঝাবো তোমরা খুব ইজিলি ব্যাপারটি বুঝে যাবে। আমার প্রথম কাজ কিনা, আমি ব্যক্তিটির আয় 100 টাকা ধরে নিয়েছি, এটা হচ্ছে আমার প্রথম কাজ। তো 20% কি সঞ্চয় করে, তাহলে 100 টাকা যদি 20% সঞ্চয় করে, ব্যক্তিটির সঞ্চয় কত হবে? 20 টাকা হয়ে যাবে। এরপর প্রশ্নতে যেটি বলেছে সেটি কিনা, যদি তার আয় 10% বৃদ্ধি পায়, কিনা আয়টা তো আগে 100 টাকা ছিল, এর 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে আয়টি কত হয়ে যাবে? 110 টাকা হয়ে যাবে। যদি তার আয়টা 110 টাকা হয়ে যায়, সে আগের মতন সঞ্চয়টা তো একই রেখেছে 20%। 110 টাকাতে যদি 20% সঞ্চয় করে, তাহলে তার সঞ্চয় কত হবে? না 22 টাকা। তোমরা একটু বোর্ডে লক্ষ্য রাখো, আমি দেখাচ্ছি। 110 গুণিতক এর 20%, এই পার্সেন্টেজটা তোলার জন্য আমি নিচে কত? না 100 দেবো। 100 দিলাম। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 11 দুগুণে কত? 22, সেই জন্যই 22 টাকা হলো। তো এখানে লক্ষ্য করো, আগে ছিল 20 টাকা, এখন সঞ্চয় বেড়েছে। কত বেড়েছে? না 2 টাকা। কত হয়েছে? 22 টাকা হয়েছে, মানে 2 টাকা বেড়েছে। তো তাহলে কিনা 20 টাকাতে
2 টাকা বেড়েছে, একে কত, 100-তে কত, কারণ যেহেতু এটা শতকরার অঙ্ক, 100-তে কত সেটা আমাকে বের করাতে হবে। এই শূন্য কাটা, এই দুই কাটা, কিনা 10%। 10%ই হচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশন নাম্বার বি হলো সঠিক উত্তর। তো এরপর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 43 নম্বর প্রশ্নটি হলো, আয়তকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি ও প্রস্থ 12.5% হ্রাস পেল, জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পেল? তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো। এটি হচ্ছে একটি আয়তকার জমি, এর দৈর্ঘ্য বলতে এটিকে বোঝায়। এটি যা 15% বেড়েছে, আগে তো এখানে ছিল, সেটা এখানে অবশ্যই আসবে, কারণ যেহেতু বেড়েছে। এটাকে আমরা কি বলবো? প্রস্থ বলবো। প্রস্থ হচ্ছে 12.5% হ্রাস পেয়েছে বলেছে, মানে কমেছে। আগে তো প্রস্থ এখানে ছিল, সেটা কমে তাহলে এখানে চলে আসবে। এটা আমাদের প্রশ্নতে বলেছে। এরপর আমাদের যেটা প্রশ্ন, ক্ষেত্রফলটা কমেছে নাকি বেড়েছে, এটাই আমাদের প্রশ্ন। তো অঙ্কটি খুবই সহজ, তোমরা প্রত্যেকে এই জায়গাটি লক্ষ্য রাখো। 15% বেড়েছে মানে 15/100, 5 3 15, 5 2 10, 3/20, মানে হচ্ছে আগে 20 ছিল, 3 বেড়েছে, বেড়ে 23 হয়ে গেছে। এটুকু ব্যাপার প্রত্যেকের কাছে ক্লিয়ার। এরপর প্রস্থ 12.5% কমেছে, 12.5% কমেছে, মানে হচ্ছে 2 12 2 24 আর 1 25, 25/2। এই পার্সেন্টেজে যা তুলতে যাব এখানে আমার 100 গুণ হয়ে যাবে। 25 4 100, 1/8। এটা কি হ্রাস পেয়েছে তো, মানে কমেছে। আগে তাহলে 8 ছিল, 1 কমেছে, সেটা কত হয়ে গেছে? 7। তোমরা প্রত্যেকে লক্ষ্য রাখো। 20 8 160, 23 7 161। তাহলে 160-তে কত বেড়েছে? 1 বেড়েছে। 160-তে বেড়েছে 1, একেতে কত, 100-তে কত? 100-তে হচ্ছে 100 গুণ করে দিলে হয়ে যাবে। এই শূন্য কাটা, 2 8 16, 2 5 10, 5/8 সমান, আমি এটা ভাগ করে দেখে নেব। 5 দশমিক খাওয়ালে 0, 8 6 48, 2 দশমিকের জন্য 0, 8 2 16, 4 দশমিকের জন্য 0, 8 5 40। তাহলে কি হলো না, 0.625, 0.625। অপশান নাম্বার ডি, অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। এটা কিনা বেড়েছে। 44 নম্বর প্রশ্নটি হলো, ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি বেশি ময়দা পাওয়া গেল। 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত টাকা? তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো। অঙ্কটির সমাধান খুবই সহজ, অঙ্কটি খুব ইজিলি করা যাবে। দেখো 25% কিনা ময়দাটার মূল্য কমে গেছে, বলে আমি মাইনাস দিলাম। 25% মানে কি 25/100, 25 1 25, 25 4 100, 1/4। এর মানে হচ্ছে মূল্যটা 4 ছিল, সেটা কত কমেছে? 1 কমেছে, তো কমে কত হয়ে গেছে না 3 হয়ে গেছে। 4 ছিল, কমে 3 হয়ে গেছে। এরপর দেখো মূল্যর সঙ্গে কি ব্যবহার, কি ব্যস্তানুপাতিক সম্পর্কের সঙ্গে যুক্ত। তো কারণ দেখো মূল্যটা যা কমে যাবে ব্যবহারটা তো বেশি করবে, তাহলে ব্যবহারটা কিনা এখানটায় 3:4 হয়ে যাবে। কারণ আগে 4 ছিল বলে, মূল্যটা বেশি ছিল বলে ব্যবহারটা কম করতো। এখন কিনা মূল্যটা কমে গেছে বলে ব্যবহারটা বেশি করবে। এটা হচ্ছে সিস্টেম।
দেখো তাহলে 3 থেকে যে 4 হয়েছে পার্থক্য কত হয়েছে? পার্থক্য হয়েছে 1। এখানে 1 মানে প্রশ্নটা আমাকে বলেছে 5 কেজি, বর্তমানে ব্যবহার কত? 4। তো 4 মানে হলো 5 গুণিতক 4 কেজি সমান 20 কেজি। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার? এরপর প্রশ্নতে বলেছে 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত টাকা। এখানে 20 কেজি মানে 20 কেজি মানে হচ্ছে 45 টাকা, কারণ আমাকে প্রশ্নতে বলেছে 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি বেশি ময়দা পাওয়া যেত। তো 5 কেজি মানেই তো এইটা 20 কেজিকে বোঝাচ্ছে, সেটা তাহলে 20 কেজি 45 টাকায় পাওয়া যায়। আর 1 কেজি সমান 45/20 টাকায় সমান 2.25 টাকায়। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। 45 নম্বর প্রশ্নটি হলো একটি বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাক্সটিতে রাখা হলো, এতে 144 টাকা বাইরে থাকলে প্রথমে বাক্সে কত টাকা ছিল? তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো। ধরি প্রথমে বাক্সে 100 টাকা ছিল, এর 40% টাকা তুলে নিচ্ছে, মানে এখান থেকে 100 থেকে আমাকে বাদ দিতে হবে, তাহলে 100-র 40% মানে 40 টাকা। 40 টাকা কিনা বাক্স থেকে তুলে নিচ্ছে, তাহলে বাক্সে কত টাকা পড়ে থাকবে? বাক্সে 60 টাকা পড়ে থাকবে। এরপর প্রশ্নতে যেটি বলেছে নিশ্চয়ই তাহলে এটা অবশিষ্ট টাকা, এই অবশিষ্ট টাকার 40%, অবশিষ্ট টাকার 40% পুনরায় বাক্সে রাখবে। তাহলে অবশিষ্টের 40% মানে কত? এই পার্সেন্টেজে যখন তুলতে যাব আমি নিচে 100 দিয়ে দেবো। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 6×4 কত? 24। 6×4 কত না? 24। এই 24 টাকা পুনরায় বাক্সে রাখা হবে। তো এই 24 টাকাটা আমি কোথা থেকে রাখবো? এটা তো বাক্সের মধ্যেই আছে। এই 24 টাকাটা নিশ্চয়ই বাক্সের বাইরে, তো আমি 40 টাকা বের করেছিলাম, এই এই 40 টাকা থেকে আমাকে ওখানে রাখতে হবে বাক্সের মধ্যে, কারণ এটাই তো বাইরে আছে, এটা তো ভিতরের টাকা। তাহলে 24 টাকা, এখান থেকে আমি 24 বাদ দেবো, বাদ দিলে হবে 16 টাকা। এই 16 টাকা হচ্ছে বাইরে পড়ে আছে, কিন্তু প্রশ্নতে আমাকে বলেছে এটা 16 টাকা নয়, 144 টাকা। 16-র সঙ্গে কত গুণ করলে 144 হয়? 16-র সঙ্গে যদি 9 গুণ করি তাহলে 144 হয়। 16 × 9 144। তাহলে প্রশ্নতে আমাকে বলেছে যে প্রথমে বাক্সে কত টাকা ছিল। প্রথমে তো বাক্সে 100 টাকা ছিল, তাহলে 100-র সঙ্গেও আমি 9 গুণ করব, 109 900। অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। আমাদের 46 নম্বর প্রশ্নটি হলো একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, কেউ জীবনবিজ্ঞানে অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেন। 75% অঙ্ক এবং 55% জীবনবিজ্ঞান পরীক্ষা দিলে কতজন উভয় পরীক্ষায় দেন? অঙ্কটি খুবই সহজ, তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো। জীবনবিজ্ঞান দিয়েছে সে অঙ্ক দিতে পারে, অথবা যে অঙ্ক দিয়েছে সে জীবনবিজ্ঞানও দিতে পারে। এখানে তো কোনো নির্দিষ্ট করে বলা নেই যে জীবনবিজ্ঞান দিয়েছে শুধু জীবনবিজ্ঞানই দিয়েছে, অঙ্ক দিয়েছে বলে শুধু অঙ্কই দিয়েছে, এটা তো কোনো নির্দিষ্ট বলা নেই। সেই জন্য অঙ্কতে যে 75% অঙ্ক দিয়েছে আর 55% যে জীবনবিজ্ঞান দিয়েছে, এটা আমি যোগ করে নেব। যোগ করে নিলে কত হবে না? 130%। তো যে 130%, এই 130% থেকে আমি যদি 100 বাদ দেবো, কেন 100 বাদ দেবো? কারণ 100 যেটা বাদ দেবো, যেটা পড়ে থাকবে সেটাই উভয় বিষয়ে পরীক্ষা দিয়েছে। কারণ যে জীবনবিজ্ঞান দিয়েছে সে অঙ্কও দিতে পারে, আবার যে অঙ্ক দিয়েছে সে জীবনবিজ্ঞানও দিতে পারে, উভয় বিষয়ের মধ্যেই পড়ে, কারণ উভয় বিষয়ের মধ্যে জীবনবিজ্ঞানও আছে আর অঙ্কও আছে। সেই জন্য অঙ্ক আর জীবনবিজ্ঞান আমি যোগ করে পেলাম 130, আর এখান থেকে 100 বাদ দিলে তাহলে আমি 30 পাচ্ছি। এই 30% হচ্ছে উভয় বিষয়ে পরীক্ষা দিয়েছে। তাহলে 1500-র 30% মানে কত? 1500-র
30% হচ্ছে, এই পার্সেন্টেজ তোলার জন্য আমি নিচে 100 করব। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 15 3 45 আর একটা শূন্য আছে, শূন্য, 450 জন। সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, 450 জন উভয় বিষয়ে পরীক্ষা দেয়। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার? কোনো ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়। যদি 7200 জন জীবিত থাকে তবে মোট যাত্রী সংখ্যা কত ছিল? তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো। ধরি যাত্রী সংখ্যা 100 জন, তো এই 100 জনের 20% যাত্রী ঘটনাস্থলেই মারা যায়, মানে 100 জনের 20 জন যাত্রী ঘটনাস্থলে মারা যায়। তাহলে আর কতজন বেঁচে থাকে? 100 জনের মধ্যে যদি 20 জন মরে যায় তাহলে বেঁচে থাকে 80 জন। এই 80 জনের 10% হাসপাতালে মারা যায়, 10%, মানে 10/100, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, মানে 8 জন। তাহলে আর বেঁচে থাকে কতজন? 80 জন থেকে যদি 8 জন মরে যায় বেঁচে থাকে 72 জন। দেখো প্রশ্নতে বলেছে এই 72 জন নয়, কত না, 7200 জন, 7200 জন। তাহলে এর সঙ্গে 72 সঙ্গে আমি কত গুণ করতে 7200 পাচ্ছি? 72 সঙ্গে যদি আমি 100 গুণ করি 7200 পাচ্ছি, কারণ 72 একটা 72, আর এখানে যে দুটো শূন্য, এই দুটো শূন্য বসিয়ে দিল। প্রশ্নতে বলেছে যে প্রথমে তাহলে যাত্রীর সংখ্যা কত ছিল? প্রথমে তো আমার যাত্রীর সংখ্যা 100 জন ছিল, তাহলে এর সঙ্গে আমি 100 যদি গুণ করি তাহলে টোটাল যাত্রীর সংখ্যাটা আমি পেয়ে যাব। 1 1 1, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, প্রথমে যাত্রীর সংখ্যা ছিল 10,000 জন। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 48 নম্বর প্রশ্নটি হলো, কোনো গ্রামের 60% নিরক্ষর, সাক্ষরদের 28% মহিলা। যদি 4320 জন পুরুষ স্বাক্ষর হয় তবে গ্রামের মোট লোক সংখ্যা কত? তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো। ধরছি আমি 100 জন গ্রামের লোক সংখ্যা, এই 100 জনের মধ্যে 60% নিরক্ষর। 100 জনের 60% যদি নিরক্ষর হয় মানে 60 জন নিরক্ষর, তাহলে স্বাক্ষর কত হবে? স্বাক্ষর হবে 40 জন, কারণ 100 জনের মধ্যে তো আমি 60 জনকে নিরক্ষর পেয়ে যাচ্ছি, স্বাক্ষর তাহলে কত পাবো না? 40 জন। এরপর প্রশ্নতে যেটি বলেছে যে এই যে স্বাক্ষর 40 জন আছে, এই 40 জনের 28% মহিলা, তাহলে পুরুষ আমরা কতজন পাবো? পুরুষ পাবো 100 - 28% সমান 72%। এই যে 72%, এই 40-এর সঙ্গে আমি 72% গুণ করে দেবো, কারণ এটা তো পুরুষ, আর আমাকে প্রশ্নতে পুরুষ কত বলে দিয়েছে না? প্রশ্নতে পুরুষ বলে দিয়েছে 4320 জন, 4320 জন। যে স্বাক্ষর ছিল, স্বাক্ষর 40 জন, এই 40 জন 72% পুরুষ, আর 40 জনের যে পার্সেন্ট পুরুষ, সেটা প্রশ্নতে কত বলেছে? 4320 জন। এরপর একজন মানে কত? একজন মানে হচ্ছে 4320/40 গুণিতক এই 72, আর এই পার্সেন্টেজ তোলার জন্য ওপরে 100 লিখব। এই শূন্য এই শূন্য কাটা, 4 25 100, 72 6 432, 25 6 150। এখানে প্রশ্নতে বলেছে যে গ্রামে মোট লোক সংখ্যা কত? গ্রামে প্রথমে লোক সংখ্যা কত ধরে নিয়েছিলাম আমি? 100 জন। তো তাহলে 100 জন যেহেতু গ্রামে লোক সংখ্যা ধরে নিয়েছিলাম, একজন মানে যদি
150 জন হয়, 100 জন মানে কত? 100 জন মানে হচ্ছে এর সঙ্গে আমি 150 গুণ করে দেবো। 15 এককে 15, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, 15,000। উত্তর কত হলো না? উত্তর হলো 15,000। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্নটি কি আছে দেখে নেওয়া যাক। 49 নম্বর প্রশ্নটি হলো, একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরাজিতে পাস করে, 80% অঙ্কে পাস করে এবং 10% উভয় বিষয়ে ফেল করে। যদি 144 জন উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো। এখানে প্রশ্নতে বলেছে ইংরাজিতে 70% পাস করেছে পরীক্ষার্থী, তাই তো? 70% যদি ইংরাজিতে পাস করে তাহলে ফেল করেছে কতজন? 100 মাইনাস 70% সমান 30% ইংরেজিতে ফেল করেছে। আবার প্রশ্নতে কি বলেছে না 80% অঙ্কে পাস করেছে। ম্যাথে 80% পাস করেছে, তাহলে ফেল করেছে কতজন? 100 থেকে আমি 80% বাদ দিয়ে দেবো, 20% ম্যাথে ফেল করেছে। প্রশ্নতে বলেছে যে 10% উভয় বিষয়ে ফেল করে, তাহলে একটা ডায়াগ্রাম দেখো করে নিলাম আমি এখানে। উভয় বিষয়ে কত পার্সেন্ট ফেল করে? 10%। এখানে দেখো ইংরাজিতে 30% ফেল করে, তাহলে উভয় বিষয়ের মধ্যে নিশ্চয়ই ইংরাজিটাও পড়ে, তাহলে ইংরাজিতে কত পার্সেন্ট ফেল করে না? 20%। এখানে দেখো ম্যাথে 20% ফেল করে বলেছে, আর ম্যাথে উভয় বিষয়ের মধ্যে তো ম্যাথটাও পড়ে, এর মধ্যে 10% তাহলে বাদ চলে যাচ্ছে, তাহলে আর কত পাবো না? 20% থেকে 10% যদি বাদ দিয়ে দিই আর 10% এখানটায় পাবো, তাহলে দেখো ফেল করেছে টোটাল কত? ফেল করেছে 20%, 10%, 10%, মানে 40% ফেল করেছে। তাহলে পাস করেছে কত? পাস করেছে নিশ্চয়ই 60%। প্রশ্নতে আমাকে বলেছে এটা 60% নয়, কত না? 144 জন। তাহলে তোমরা উপরে লক্ষ্য রাখো 60% মানে 144, এক মানে 144/60, 100% মানে 144/60 গুণিতক 100। এই শূন্য কাটা, 2 3 6, 2 5 10, 3 4 12, 3 8 24, 8 5 40, শূন্য হাতে থেকে 4, 5 4 20, 20 আর 4 24, 240 পেলাম। এখানে 240 জনই হচ্ছে সঠিক উত্তর। তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল? উত্তর হবে 240 জন। অপশান নাম্বার সি সঠিক উত্তর। 50 নম্বর প্রশ্নটি হলো, একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, 30% আমিষ খায় এবং 15% লোক উভয় খাবার খায়। 96 জন লোক ওই হোটেলে থাকলে কতজন লোক উভয় খাবার খায় না? 60% লোক নিরামিষ খায়, 30% লোক আমিষ খায় এবং 15% লোক উভয় খাবার খায়। একটা ডায়াগ্রাম করে নিলাম। 15% লোক উভয় খাবার খায়, তাহলে যে উভয় খাবার খায় এর মধ্যে 60% যে এখানে নিরামিষ খায় সেও নিশ্চয়ই আছে, তাহলে 60% থেকে আমি 15% বাদ দিলে কত হয় না? 45%। ঠিক সেম জিনিস 30% থেকে 15% বাদ দিলে কত হয়? 15%, তাই তো? দেখো 45%, 15% আর 15% যোগ করলে কত হয়? 75%। এই 75% হচ্ছে এরা খাবার খায়,
তাহলে খাবার খায় না কতজন? এখান থেকে আমি 100 বিয়োগ করলে খাবার খায় না হয়ে যাবে 25%। এই যে 25% খাবার খায় না, প্রশ্নতে যে 96 জন আছে 96 জন গুণ করে দিলে আমি উত্তর পেয়ে যাব। তাহলে এই পার্সেন্টেজটা আমি তুলবো, পার্সেন্টেজটা তোলার জন্য নিচে কত হয়ে যাবে? 100। এখান থেকে আমি কাটাকুটি করবো, 15, 25, 4-এ 100, 4 দুগুণে 8, 4 6 24, 24 জন। 24 জনই হচ্ছে, উভয় খাবার খায় না। অপশান নাম্বার বি হলো সঠিক উত্তর। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তা বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো, কারণ তোমরাও যেভাবে উপকৃত হচ্ছ তোমাদের বন্ধুরাও সেই একই রকমভাবে উপকৃত হবে। আর পরের ক্লাসটি যদি সবার আগে পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও। তো ওকে, গুড বাই বন্ধুরা, পরের ক্লাসে আবার দেখা হবে। আসছি তাহলে।